তুষারের নিচে তারা শুধু চাপা পড়েনি, ফিরে আসতে চেয়েছিল, কিন্তু কেউ শোনেনি সেই ডাক। মা, আমার না খুব ভয় করছে। জানালার ওদিকে কেউ দাঁড়িয়ে আছে। আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়াতে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আজকের গল্পটা শোনার পর ভালো থাকার সংজ্ঞাটা হয়তো একটু বদলে যাবে, কারণ আমরা আজ যাচ্ছি সেই জায়গায় যেখানে 9 জন মানুষ গিয়েছিল ফিরে আসার কথা ভেবে, কিন্তু ফেরা হয়নি কারো। এই গল্প ডায়াটলভ, তুষারের নিচে চাপা রহস্য। চলুন তবে শুরু করি। এই গল্পটা হয়তো আপনি আগে শুনে থাকতে পারেন, হয়তো ইন্টারনেটে কোনো ফোরামে, কোনো ডকুমেন্টারিতে, কিন্তু আজ যেটা শুনতে চলেছেন সেটা শুধুই গল্প নয়। এই ঘটনা বাস্তব। রাশিয়ার বরফ ঢাকা পাহাড়ে 1959 সালের এক রাতে 9 জন অভিযাত্রী আর কখনো ঘরে ফিরে আসেনি। তাদের মৃত্যু ছিল এতটাই অস্বাভাবিক যে সেটাকে আজও সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে ভয়ানক রহস্য বলে মনে করা হয়। এই গল্পের ব্যবহার করা নামগুলো ছদ্মনাম, তবে ঘটনা সত্যি। প্রতিটি পা ফেলার শব্দ, প্রতিটি ছেঁড়া তাঁবু, প্রতিটি ঠান্ডায় জমে যাওয়া শরীর, সব সত্যি। জানুয়ারি 23, 1959। ইয়েকেতেরিনবার্গ শহরে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছিল সোভিয়েত তরুণদের উৎসাহ এবং সাহসিকতার কেন্দ্র। সেই বছর 9 জন অভিযাত্রী একটি দুরূহ ট্রেকিং মিশনে বের হয়েছিল। লক্ষ্য উত্তর উরালের অতর্তন পাহাড় জয়। এই অভিযান ছিল সরকার অনুমোদিত এবং সোভিয়েত ইউথ ইউনিয়নের তরফ থেকে আর্থিকভাবে সহায়তাও দেওয়া হয়েছিল। সবাই অভিজ্ঞ, প্রশিক্ষিত এবং এই ধরনের আবহাওয়ার সঙ্গে পরিচিত। তবে তারা জানত না এই ট্রিপটা তাদের শেষ ট্রিপ হবে। এই গল্পে আমরা ছদ্মনাম ব্যবহার করছি যাতে শ্রোতারা এই চরিত্রগুলোকে কাছের মানুষ মনে করতে পারেন। আন্দ্রেই, দলের নেতা, বয়স 23, ফিউচার ইঞ্জিনিয়ার। ভেরা, একমাত্র মেয়ে সদস্য, পরিশ্রমী, শান্ত স্বভাব। অ্যালেক্সেই, দৃঢ় মানসিকতার ক্রীড়াবিদ। সের্গেই, হাসি খুশি প্রকৃতির, ট্রেকিংয়ের অভিজ্ঞ। ভিক্টর, শান্ত স্বভাব, গায়ক এবং নোট লেখক। নিনা, দলনেতার পুরনো বন্ধু, ডক্টর। দিমিত্রি, আগে সেনাবাহিনীতে ছিল, তারপর অধ্যয়ন শুরু। লিওনিড, ক্যামেরাম্যান, ছবি আর অডিও নথিভুক্ত করত। ভ্লাদিমির, সবচেয়ে বয়স্ক সদস্য, যুদ্ধ ফেরত, দলের শেষ মুহূর্তে যোগ দিয়েছে সে। এই 9 জন, যাদের চোখে ছিল লক্ষ্য জয় করার স্বপ্ন আর কাঁধে ছিল অদম্য আত্মবিশ্বাস। তাদের পেছনে ছিল পরিবার, প্রেম, বন্ধুত্ব, আর সামনে শুধুই তুষার। জানুয়ারি 25, ইয়েকেতেরিনবার্গ থেকে ট্রেনে চড়ে তারা পৌঁছে যায় ইভডেল শহরে। সেখান থেকে ট্রাক করে ভিজাই, যেটা ছিল শেষ জনবসতিপূর্ণ গ্রাম। সেখান থেকে শুরু হয় পায়ে হেঁটে তাদের ট্রেক। তাদের শেষ দিকের ডায়েরি এন্ট্রি, যেগুলো এখনও সংরক্ষিত আছে, সেখান থেকে জানা যায় আবহাওয়া খারাপ হচ্ছিল, তুষারপাত বাড়ছিল, বাতাস ঠান্ডা আর হাড়ে কাঁপন ধরানো। তবুও কারো মধ্যে ভয় ছিল না। তারা নিয়মিত ডায়েরি লিখছিল, গান গাইছিল এবং ছবি তুলছিল। এক পর্যায়ে আন্দ্রেই নিজের ডায়েরিতে লেখে, আবহাওয়া খারাপ হচ্ছে, কিন্তু আমরা ঠিক আছি। বরফের মাঝে একটা অন্যরকম নিস্তব্ধতা, ভয়ঙ্কর অথচ মুগ্ধকর। তবে সেই রাতে, অর্থাৎ 1 ফেব্রুয়ারির রাতে, তাদের ডায়েরিতে আর কোনো লেখা পাওয়া যায়নি। যেখানে তারা তাঁবু গেড়েছিল, সেই পাহাড়টার নাম ছিল কোলাত সিয়াখল, স্থানীয় ভাষায় যার অর্থ মৃত্যুর পাহাড়। আর সেই রাতেই সেই তাঁবু ভেতর থেকে ছেড়ে ফেলা হয়। 9 জন মানুষ তুষারের মাঝে উলঙ্গ, আহত, বিকৃত অবস্থায় পাওয়া যায় কয়েকদিন পর। তাদের সাথে কি হয়েছিল? কেন তারা এমনভাবে মরল? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই বরফ ঢাকা রাতে, যেখানে মৃত্যু শুধু ঠান্ডা নয়, অজানাও ছিল। তুষারের ওপর এক একটা পা ফেলা মানে ছিল
আরও এক ধাপ অজানার দিকে এগিয়ে যাওয়া। মৃত্যুর পাহাড় তখনও ওদের জন্য ছিল কেবল একটা নাম, কিন্তু প্রকৃতি জানত এই নামটা শুধু নাম নয়, কারণ ভয় কখনো ঘোষণা দিয়ে আসে না। 30 জানুয়ারি 1959 আন্দ্রেই, দলের নেতা, নিজের হাতে নকশা করা ম্যাপ বের করে পাহাড়ের ঢালে তাঁবু গড়ার জায়গা খুঁজছিল। তারা কোলাত শিয়াখাল পাহাড়ের কাছে পৌঁছেছে, যেখানে আবহাওয়া হঠাৎ খারাপ হতে শুরু করে। ভিক্টর, দলের সবচেয়ে শান্ত স্বভাবের ছেলে, তার ডায়েরিতে লিখেছিল, আকাশ আজ কেমন অস্বাভাবিক, যেন বরফের ভেতর লুকিয়ে কিছু আছে। ভেতরটা ভার হয়ে আসছে, অথচ কারণ নেই। তারা তখনও জানত না এই জার্নালের এই লাইনটাই হতে যাচ্ছে সর্বশেষ লেখা। প্রচণ্ড ঠান্ডা আর হিমেল বাতাসে তারা পাহাড়ের ঢালে তাঁবু ঘাটায়। জায়গাটা ছিল ঠিক তালিকাভুক্ত স্থানের বাইরে, একটু উঁচুতে। কেন তারা এই জায়গায় তাঁবু খাটালো সেটা নিয়ে পরে অনেক বিতর্ক হয়েছিল। কেউ বলে আন্দ্রেই পাহাড় জয় করার মানসিকতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিল। কেউ বলে আবহাওয়া এতটাই খারাপ হয়েছিল যে নেমে গিয়ে নিরাপদ স্থানে যেতে পারেনি। তবে একটা জিনিস নিশ্চিত ছিল, সেই রাতেই প্রথমবার দলের কয়েকজন সদস্য কিছু একটা শুনতে পায়। সের্গেই রাতে শুয়ে থাকার সময় চোখ খুলে ভেরাকে জাগায়। শোনো, কিছু যেন কানে আসছে। ভেরা কান পেতে শোনে। প্রথমে মনে হয় বাতাস, তারপর মনে হয় তুষারের নিচে কেউ যেন হাঁটছে। হ্যাঁ, মনে হচ্ছিল অনেক দূরে নয়, যেন তাঁবুর একটু নিচে বরফের উপর ধীরে ধীরে চলা মানুষের পায়ের শব্দ। কিন্তু আশেপাশে তো আর কেউ নেই। সবচেয়ে কাছের গ্রামও ছিল 50 কিলোমিটারের বেশি দূরে। আন্দ্রেই সেই সময় দলকে শান্ত থাকতে বলে। সে বলে, হ্যালুসিনেশন হতে পারে, আমরা সবাই ক্লান্ত, ঘুমাও, সকালে রাস্তা ঠিক করতে হবে। কিন্তু তাদের অনেকেই সেদিন ঘুমোতে পারেনি। রাতের অন্ধকারে দলের ক্যামেরাম্যান লিওনিদ নিজে থেকে ক্যামেরা বের করে কয়েকটা ছবি তোলে। বেশিরভাগ ছবি ঝাপসা, কারণ রাতের আলোতে কিছু বোঝা যায় না। কিন্তু পরবর্তীতে যখন ক্যামেরা রোল উদ্ধার হয়, সেখানে একটা ছবি নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তোলে। ছবিতে দেখা যায় তাঁবুর দূরে একটা ছায়া মানুষ। কোনো ফোকাস নেই, শুধু একটা ফিগার, যেন কেউ দাঁড়িয়েছিল। কিন্তু সেখানে তো আর কেউ ছিল না। রাত গভীর হচ্ছিল, তাঁবুর মধ্যে আলো কমে আসছিল, কিন্তু ভয়, সে তখন প্রবেশ করেছিল দরজা দিয়ে নয়, বরং মনের ভিতর দিয়ে। তারা কেউ জানত না এই রাতটাই হবে তাদের জীবনের শেষ রাত। সময় আনুমানিক রাত 3টে। তাঁবুর নিচে কেউ একজন চিৎকার দিয়ে ওঠে, কে ওটা, কে ওখানে? তারপর একটা হুড়মুড় করে বেরিয়ে যাওয়ার শব্দ, তারপর আর কিছু নয়, আর কোনো আওয়াজ নেই। সকালে সূর্য ওঠার কথা থাকলেও সেই তাঁবুর ভেতর আর কোনো আলো জ্বলেনি। কখনো কি শুনেছেন এমন কোনো তাঁবুর কথা যেটা ভেতর থেকে ছিঁড়ে ফেলা হয়? না বাইরের কেউ কেটেছে, না কোনো জন্তু, তবে ভেতর থেকে 9 জন মানুষ একসাথে যেন দমবন্ধ আতঙ্কে ছিঁড়ে দিয়েছে তাঁবু। বরফের মধ্যে বেরিয়ে পড়েছে, অনেকেই উলঙ্গ, কেউ জুতো ছাড়া, আর তাদের কেউই বাঁচেনি। এই ঘটনার কোনো ব্যাখ্যা আজও নেই। দলটি 1 ফেব্রুয়ারির পর আর কোনো যোগাযোগ দেয়নি। যেহেতু দেরি হওয়া ট্রেকিং অভিযানে স্বাভাবিক, তাই 10-12 দিন কেউ টেনশন নেয়নি। কিন্তু 17 দিন পর অভিযাত্রীদের পরিবার আর বন্ধুরা চাপ দিতে শুরু করে। তখন সরকার উদ্ধার অভিযান চালাতে বাধ্য হয়। 20 ফেব্রুয়ারি কিছু পাহাড়ি গাইড আর সেনা সহায়তায় শুরু হয় খোঁজ। 26 ফেব্রুয়ারি কোলাত শিয়াখাল পাহাড়ের ঢালে তারা দেখতে পায় একটা আধা বরফে ঢাকা তাঁবু। তাঁবুটার গা বেয়ে বরফ জমে আছে, এক পাশ দেবে গেছে, অন্য পাশে ছিঁড়ে গেছে কাপড়। প্রথমে সবাই ভাবে জানোয়ারের আক্রমণ, কিন্তু খুব দ্রুত বোঝা যায় এটা ভেতর থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। তাঁবুর কাছ থেকে 8-9টি মানুষের পায়ের ছাপ পাওয়া যায়। তবে অবাক করা বিষয়, কিছু ছাপে জুতো নেই। কেউ হয়তো কেবল মোজা পড়েছিল, কেউ হয়তো খালি পায়েই। তারা হাঁটছিল।
তাঁবু থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা গাছের দিকে। তারা দৌড়ায়নি, তারা পিছু নেয়নি, তারা হেঁটেছিল। হিমালয়, রাত, তুষার ঝড়ের মধ্যে উলঙ্গ পায়ে হেঁটেছিল। উদ্ধারকর্তী গাইড বরিশাব বলেন, আমি 12 বছর ধরে তুষার যাত্রা করেছি, কিন্তু এমন তাঁবু কখনো দেখিনি। সব কিছু ভিতরে ছড়িয়ে ছিটিয়ে, ব্যাগ, জামা কাপড়, খাবার সব ছিল, কিন্তু মানুষগুলো নেই, কেউ নেই। তাঁবুর ভিতর রক্ত ছিল না, কোনো হিংস্রতার চিহ্ন ছিল না। তারা যেন নিজেরাই আতঙ্কে সব ফেলে রেখে ছুটে গেছে বাইরে। কিন্তু কেন? তাঁবু থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা পোড়া গাছের নিচে পাওয়া যায় প্রথম দুটো দেহ, ভ্লাদিমির আর দিমিত্রি। তাদের শরীরে জামা কাপড় ছিল বললেই চলে। তুষার জমে জমে রক্ত হিমে পরিণত হয়েছিল। গাছের ডাল ভাঙা, যেন কেউ উপরে উঠেছিল কিংবা কাউকে বা কিছু দেখার জন্য চেষ্টা করছিল। তারা কি কারো ভয়ে গাছে উঠেছিল? তারা কি দেখতে পেয়েছিল এমন কিছু যা আমরা দেখতে পাই না? নাকি সেই রাতে পাহাড়ে কিছু একটা নেমে এসেছিল, যা বুঝতে ওঠার আগেই তারা দৌড়াতে বাধ্য হয়েছিল? পরবর্তী কয়েকদিন ধরে তারা একে একে খুঁজে পায় আরও লাশ। কেউ ছিল পাথরের ফাঁকে মুখ থুবড়ে পড়ে, কেউ ছিল পা কাটা বরফের নিচে চাপা, কেউ ছিল বুকের হাড় ভাঙা অবস্থায়, কিন্তু বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন নেই। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ভেরা। তার জিভ, ঠোঁট আর চোখ নেই, কিন্তু আশেপাশে কোনো রক্ত নেই, আঘাতের কোনো সাধারণ ব্যাখ্যা নেই। তাঁবুর ভিতর যা ছিল আর তাঁবুর বাইরে যা পাওয়া গিয়েছিল, তার মাঝে ছিল 1.5 কিলোমিটারের এক নিঃসঙ্গ পথ, যেখানে তারা হেঁটেছিল উলঙ্গ পায়ে, হাড় ভেঙে মরেছিল, আর তাদের চোখে ছিল এমন ভয় যা ছবিতে পর্যন্ত দেখা যায়। কিন্তু তারা কি দেখেছিল, সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি, আজও পর্যন্ত নয়। যখন মৃতদেহগুলো একে একে আবিষ্কার হতে লাগলো, তখন সোভিয়েত সরকার শুধু লাশ কবর দেয়নি, গুম করে ফেলেছিল প্রশ্নগুলো। প্রত্যেক প্রশ্নের বদলে শুধু একটাই উত্তর মিলেছিল, আর কথা বলা যাবে না। মার্চ 1959, ইভডেল টাউন। তদন্ত শুরু হয় সরকারি আদেশে। তদন্তে ছিলেন একজন তরুণ গোয়েন্দা, ক্যারেলিন। সে আগে কখনো এমন কেস হাতে পায়নি। 9টি মৃতদেহ, যাদের মৃত্যু ছিল অস্বাভাবিক, তবে অপরাধের প্রমাণও নেই। একজন ডাক্তার, ডক্টর লেভচেনকো, রিপোর্টে লেখেন, কয়েকজনের হাড় এমনভাবে ভেঙেছিল যেন কোনো প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু বাইরে আঘাতের চিহ্ন নেই। একজনের জিভা ছিল না, চোখের বল গলে গিয়েছিল, কিন্তু শরীরের কোথাও রক্ত ছিল না। আর ভয়ের ব্যাপার, 3টে মৃতদেহে তেজস্ক্রিয়ার প্রভাব পাওয়া গিয়েছিল। ডাক্তার লেভচেনকো চুপি চুপি ক্যারেলিনকে বলেন, আমি জানি না ওদের গায়ে এই মাত্রার রেডিয়েশন এলো কোথা থেকে। এটা সাধারণ নয়। পাহাড়ে এর উৎস কি? ক্যারেলিন ভাবতে শুরু করে, এই পাহাড়ে কি গোপন সামরিক পরীক্ষা চলছিল, নাকি কিছু ধামাচাপা দিতে চাইছে সরকার? মার্চের শেষ সপ্তাহে যখন ক্যারেলিন রিপোর্ট তৈরি করছিল, তখন হঠাৎ একটি আদেশ আসে, তদন্ত বন্ধ, ফাইল সিল করা হবে। কারণ অজানা প্রাকৃতিক কারণ। ক্যারেলিন দফতর থেকে বেরিয়ে এসে অফিসের পেছনের ঘরে বসে থাকে কিছুক্ষণ। তার মুখে তখনও ছিল আতঙ্ক, যেন কিছু সে নিজেও বুঝতে পারছে না। তার সহকর্মী বলেন, তুমি কি বিশ্বাস করো ওরা সবাই তুষারে পা পিছলে মরেছে? ক্যারেলিন কোনো উত্তর দেয়নি। ভিক্টর ছিল দলের কবি স্বভাবের সদস্য। তার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল 1 লাইন, তুষারের নিচে কিছু লুকিয়ে আছে, আমরা হয়তো ওকে জাগিয়ে ফেলেছি। কিন্তু সে কি বলতে চেয়েছিল কেউ জানত না। তদন্ত থেমে গেলেও ভয় থামেনি, কারণ যারা এই কেসের কাছে গিয়েছিল তারা বুঝতে পেরেছিল সবকিছু রিপোর্টে আসে না। কিছু ভয় শুধু চোখে দেখা যায় আর বুকে অনুভব করা যায়। সেই পাহাড়ে এমন কিছু ছিল যার সামনে বিজ্ঞান মাথা নিচু করেছিল। সব সরকারি রিপোর্ট যখন থেমে যায়, তখন একজন মাত্র মানুষ সব তোলপাড় করে দেয়। একজন সাংবাদিক, যার একটাই প্রশ্ন ছিল,
ওরা সবাই মরল কেন? মে 1963, মস্কো। ঘটনার 4 বছর পর এক তরুণ অনুসন্ধানী সাংবাদিক ভ্যালেন্টিন মালেসেভ একটি পুরনো কেস নিয়ে আগ্রহী হয়ে পড়ে। তিনি একটি ছোট পত্রিকায় কাজ করতেন এবং ডায়াতলভ পাস ইনসিডেন্টের অসমাপ্ত তদন্ত তাকে পিছু ছাড়ছিল না। এক সন্ধ্যায় এক অবসরপ্রাপ্ত উদ্ধারকারী তার হাতে কিছু পুরনো ফাইল আর ক্যামেরা রোল তুলে দেন। তিনি বলেন, এই ফাইলগুলো আমরা জমা দিইনি, সরকার চেয়েছিল ধামাচাপা দিতে। তুমি এগুলো দেখতে পারো, কিন্তু সাবধান। ফাইল ঘেটে ভ্যালেন্টিন যা পায় তা কেবল শিউরে ওঠার মতো নয়, তা ছিল অবিশ্বাস্যভাবে অস্বস্তিকর। একটি ছবিতে আন্দ্রেইয়ের চোখ খোলা ছিল, কিন্তু ক্যামেরায় ধরা পড়ে তার পেছনে সাদা ঝাপসা একটা ছায়া, যেন কেউ খুব কাছেই দাঁড়িয়েছিল। অন্য ছবিতে তাঁবুর পাশে দাঁড়িয়ে থাকা একটা মানুষের ছায়া, কিন্তু দলের কারোর চেহারার সঙ্গে মিল নেই। এবং একটি ছবিতে দেখা যায় তাঁবুর ভেতরে হালকা আলো, যেখানে কেউ একজন বসে আছে, কিন্তু তার চেহারা ঘোলাটে, বোঝা যায় না। ভ্যালেন্টিন এসব ছবি দেখে রাতের পর রাত ঘুমাতে পারেনি। সে তার ডায়েরিতে লেখে, তারা মরেনি, তাদের কিছু থামিয়ে দিয়েছে। আমি যত খুঁজি তত যেন আমি সেই তুষারের মাঝে হারিয়ে যাচ্ছি। একদিন সে তার অফিসে বসে কাঁপা হাতে একটা ফোন কল রেকর্ড করে। সেখানে তার কণ্ঠ রুদ্ধ, গলা শুকিয়ে গেছে। সে বলে, আমি নিশ্চিত ওরা কিছু দেখেছিল, কিন্তু আমরা যদি সেটা বিশ্বাস না করি তাহলে এই কেস চিরদিন অন্ধকারে থেকে যাবে। আর এটা যদি শুধু দুর্ঘটনা হতো, তাহলে সরকার এত কিছু লুকোচ্ছে কেন? এরপর সে একটি প্রতিবেদন ছাপাতে চায়, কিন্তু সরকার অনুমতি দেয় না। তার পত্রিকার অফিসে একদিন হঠাৎ উপর থেকে নির্দেশ আসে, এই কেসে আর রিপোর্ট হবে না, সব নথি জব্দ, রিপোর্টার স্থগিত। এরপর সে আর অফিসে ফিরে আসেনি। সে কোথায় গেল কেউ জানে না। সে জীবিত না মৃত তার কোনো হদিশ পাওয়া যায়নি। এটা কেবল 9টি মৃত্যু নয়, এটা 9টি প্রশ্ন, 9টি তীক্ষ্ণ দৃষ্টি, 9টি থেমে যাওয়ার হৃৎপিণ্ড, যারা বলে যেতে পারেনি কি হয়েছিল। আর একজন রিপোর্টার, যে হয়তো সত্যের খুব কাছে পৌঁছে গিয়েছিল, সেই কারণেই সে আজ কোথাও নেই। যখন সবাই নীরব হয়ে যায়, তখনও থেকে যায় কিছু শব্দ, রেকর্ডিং করা, আর কখনো শোনা না হওয়া সেই ভয়াবহ স্বর, যেটা ছিল একজন সরকার নিযুক্ত তদন্তকারীর, যার দায়িত্ব ছিল সত্য চেপে রাখা। কিন্তু সে নিজেই চুপ থাকতে পারেনি। 1964 কোথাও রাশিয়ার এক পুরনো সরকারি অফিসে। তদন্ত বন্ধ হয়েছিল 1959 শেষেই, কিন্তু 4 বছর পর হঠাৎ একজন ভিন্ন গোয়েন্দাকে এই কেসে ফের নিযুক্ত করা হয়। তার নাম লেফটেন্যান্ট কর্নেল ভ্লাদিস্লাভ রডচেনকো। তাকে বলা হয়, পুরনো কেস, মিডিয়ায় গুঞ্জন বাড়ছে, কিছু প্রশ্ন উঠছে, তুমি এটা নীরবভাবে গুছিয়ে ফেলো। রিপোর্টে কোনো নতুন প্রশ্ন আসা উচিত নয়। তুমি যা দেখবে তা লেখো না, শুধু যা লিখতে বলা হবে তাই লেখো। তিনি ধীরে ধীরে পুরনো সব রিপোর্ট পড়তে থাকেন, মৃতদেহগুলোর ছবি, ডায়েরির শেষ পৃষ্ঠা, এমনকি সেই ভিক্টরের শেষ লেখাটাও, যা লেখা ছিল, তুষারের নিচে কিছু লুকিয়ে আছে, আমরা হয়তো ওকে জাগিয়ে ফেলেছি। তার ডায়েরিতে লেখা ছিল, প্রথমবারের মতো আমি সরকারি কথার চেয়ে মৃতদের চোখে বেশি বিশ্বাস করি। রডচেনকো গোপনে একটি রিল টু রিল টেপ রেকর্ডার চালু রাখতেন রাতে, যখন অফিস বন্ধ। এক রাতে তার নিজের মুখে রেকর্ড হয় কিছু অদ্ভুত স্বর, রাতের 3:19। আমি বুঝতে পারছি তারা কিছু দেখেছিল। তাঁবু ফেলে মানুষ এভাবে পালায় না। একটা ভয় ছিল যা ভিতর থেকে ছিঁড়ে ফেলতে বাধ্য করেছিল। আমি আর লিখতে পারছি না, আমার মনে হচ্ছে কেউ দেখছে। এই ফাইল যদি কেউ পড়ে, জানবে ভয়টা বাইরের ছিল না। আমার ঘুম হচ্ছে না,
বারবার মনে হচ্ছে আমি ওই পাহাড়ের ঢালে আছি আর কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। কয়েক সপ্তাহ পরে রডচেঙ্কো রিপোর্ট জমা দেন। কারণ অজানা প্রাকৃতিক শক্তি। এরপর তিনি সরকারি চাকরি ছেড়ে দেন। তার সহকর্মী ইলিয়া জানান, রডচেঙ্কো শেষ কিছুদিন খুব চুপচাপ ছিল, একরকম ভেঙে পড়েছিল। একদিন সে বলেছিল, যতটা দেখি তার চেয়েও ভয় জেগে ওঠে সেই সব যা বলা বারণ। রডচেঙ্কোর সেই রেকর্ড কেউ শুনতে চায়নি, কারণ সেখানে ভয় ছিল অডিও ফরম্যাটে বন্দি, যা সদ্য নয়, বরং শ্বাসের ফাঁকে ফাঁকে বলে দেয়, মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অজানাকে নয়। যখন সবাই হারিয়ে যায়, তখন থেকে যায় একজন, যে যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে ফিরে আসে। ইউরাল, 1995, 36 বছর পরের একটি সাক্ষাৎকার। রাশিয়ার একটি লোকাল চ্যানেলে প্রচার হয় একটি ইন্টারভিউ, যেখানে এক প্রবীণ বৃদ্ধ ইগর পেত্রোভিচ জানান তিনিই ছিলেন সেই 10ম সদস্য, যিনি 1959 সালের সেই অভিযানে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অসুস্থ হয়ে ফিরে যান। আমরা একসাথে সব পরিকল্পনা করেছিলাম, আমি ট্রেনের টিকিটও কেটেছিলাম, কিন্তু যাত্রার আগের দিন আমার পেটের সমস্যা শুরু হয়। তারা বলল, তুই রেস্ট নে, আমরা ফিরে এসে সেলিব্রেট করব। আমি আজও সেই সেলিব্রেটটা করতে পারিনি। তিনি জানান, সেই রাতে যেদিন দলটির মৃত্যুর কথা প্রথম রেডিওতে শুনেছিলেন, তার কানে রীতিমতো ঝাঁঝরা লাগছিল। আমি হাঁপিয়ে উঠেছিলাম, আমি এতটাই কাঁপছিলাম, মনে হচ্ছিল আমার শরীরে কোথাও তুষার জমে গেছে। যাদের আমি কয়েকদিন আগেও জড়িয়ে ধরেছিলাম, তারা সবাই মরে গেছে। ইগর বলেন, সেই ঘটনার পর বহুবার তিনি একটা একই স্বপ্ন দেখতেন। আমি দেখি আমি সেই তাঁবুর ভেতরে, সবাই ঘুমোচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে দেখি তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছি আমি নিজেই। আমার দৃষ্টির ভেতর দিয়ে আমি তাঁবু ছিঁড়ে দিচ্ছি, কিন্তু আমি থামাতে পারছি না নিজেকে। সাক্ষাৎকার গ্রহণকারী চুপ করেছিলেন, কারণ ইগরের মুখে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল শুধু অব্যক্ত ভয়। তার চোখে তখন জল ছিল না, কারণ 36 বছরে সমস্ত কান্না হয়তো জমে তুষারের মতো জমাট বেঁধে গেছে। সবাই যে মরেছে, তার চেয়ে বড় সত্য হল একজন বেঁচে থেকেও শান্তিতে থাকতে পারেনি, কারণ একবার যদি ভয় ছুঁয়ে যায়, তাহলে মৃত্যু না এলেও জীবন থেমে যায়। যখন কোনো রহস্য চাপা পড়ে যায়, প্রকৃতি নিজেই সেটাকে ফিরিয়ে আনে। 2012 সালের এক তুষারময় রাতে 10 জন অভিযাত্রী আবার ফিরে গিয়েছিল সেই ডায়েটলব পাসে। তারা ফিরেছিল ইতিহাস জানতে, কিন্তু ফিরে এসে তারা বলেছিল, ওখানে এখনও কিছু আছে। ফেব্রুয়ারি 2012, রাশিয়ান এক্সপেডিশন টিম, রাশিয়ার এক গবেষণা ও অভিযাত্রী গ্রুপ, যারা দীর্ঘদিন ধরে ডায়েটলব পাসকে ঘিরে নানা তথ্য জড়ো করছিল, তারা সিদ্ধান্ত নেয় যে ঘটনার 53 বছর পর আবার যাওয়া হবে সেই জায়গায়। দলে ছিলেন 10 জন, বয়স 25 থেকে 40, সবাই ট্রেন্ড অভিযাত্রী। তাদের একজন ইলিনা, এই পুরো অভিযানের ভিডিওগ্রাফার। 2012 সালের 1 ফেব্রুয়ারি, ঠিক সেই দিনই তারা পৌঁছায় কোলাট সাকালহের ঢালে। পুরনো নথি দেখে ঠিক যে জায়গায় 1959 সালে তাঁবু খাটানো হয়েছিল, সেখানেই তাঁবু খাটায়। রাত 8টা নাগাদ তাঁবুর বাইরে বরফ কেটে জায়গা তৈরি করা হয়। তাপমাত্রা ছিল -22 ডিগ্রি। তারা তাঁবুর ভেতরে বসে ডিনার খাচ্ছিল আর ক্যামেরায় দিনের রেকর্ডিং প্লে করে দেখছিল। সব কিছুই ছিল নীরব, তবু কিছু যেন ঠিকঠাক লাগছিল না। রাত 11:45 নাগাদ ক্যামেরার ব্যাটারি হঠাৎ করে ড্রেইন হতে থাকে। 3টে গোপ্রো ক্যামেরার মধ্যে 2টোর ফাইল অটো ডিলিট হয়ে যায়। তারা কেউ ম্যানুয়ালি কিছু করেনি। একটি ক্যামেরায় ভেতরে রেকর্ডিং চলাকালীন এক মুহূর্তে ছবির স্ক্রিন হঠাৎ সাদা হয়ে যায়, কিন্তু যখন ফুটেজটা স্লো মোশনে করে দেখা হয়, সেখানে 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য এক ছায়ামূর্তি দেখা যায়। ক্যামেরার বাঁ দিকে তাঁবুর বাইরে দাঁড়িয়ে, মুখ দেখা যায় না, কিন্তু ছায়া ছিল মানুষের থেকে অনেক লম্বা।
এমনকি তুষারের নিচে তার ছায়া পড়েছিল। ইলিনার ভয়েস লগ। রাত তখন 2:10। আমরা সবাই তাঁবুর ভেতরে, কিন্তু বাইরে কিছু একটা আছে। আমরা কয়েকবার আওয়াজ পেয়েছি, যেন কেউ চারপাশে ঘুরছে, কিন্তু এখানে তো আর কেউ নেই। সবাই বলছে ওটা হাওয়া, কিন্তু আমি জানি হাওয়া কখনো মানুষের ছায়া ফেলতে পারে না। পরের দিন সকালে তাঁবুর চরপাশে বিপরীত দিকে চলে যাওয়া মানুষের পায়ের ছাপ পাওয়া যায়, তবে সবাই তখন ঘুমিয়েছিল। আরও আশ্চর্য বিষয়, তাঁবুর বাইরে ক্যামেরা ট্রাইপড, যেটা বরফে আটকে রাখা ছিল, সেটা ভেঙে পড়েছিল 5 মিটার দূরে। কেউ সেটা টেনে নিয়ে গিয়েছিল। ফেরার পর পুরো টিম মানসিকভাবে ভেঙে পড়ে। দলের একজন অ্যালেক্সি পরের 3 বছর ঘুমের ভেতর চিৎকার করে উঠতেন। এক সাক্ষাৎকারে বলেন, আমি ওদের মুখ দেখি না, কিন্তু ওদের নিঃশ্বাস শুনতে পাই, যেন ওরা বরফের নিচে চিৎকার করছিল, আমাদের বলছিল তোমরা কেন ফিরলে। তাদের যাওয়া ছিল গবেষণার জন্য, কিন্তু ফিরে এসে তারা বুঝেছিল যে সব কিছু জানা ভালো নয়, কারণ কিছু প্রশ্ন উত্তরের জন্য নয়, বরং চিরকাল জেগে থাকা ভয় হয়ে থাকতে হয়। সব কিছু ব্যাখ্যা করা যায় না, কিন্তু প্রশ্নগুলো যদি বহু বছর ধরে বেঁচে থাকে, তাহলে বুঝতে হবে কোথাও একটা উত্তর জমে আছে, বরফের নিচে, তাদের পাঁজরের ফাঁকে। এক ইতিহাসবিদ বলেছিলেন, সব কিছু কেস ফাইল নয়, কিছু ইতিহাস আত্মা ধরে রাখে। মার্চ 2019, নোভোসিভিরস্ক, এক পুরনো লাইব্রেরি। এক প্রবীণ ইতিহাসবিদ নিকোলাই ভরনিন, যিনি প্রায় 40 বছর ধরে ডায়েটলাভ-পাস ইনসিডেন্ট নিয়ে লেখালেখি ও গবেষণা করেছেন, এক রাতে নিজে থেকেই এক অনলাইনে সাক্ষাৎকার দেন। তখন তার বয়স 81 বছর। বৃদ্ধ, চোখে চশমা, হাতে গোটানো নোটবুক, আর সামনে 1 কাপ কালো চা। তার কথায় ছিল ভয়। তারা মারা গেছে, এটা আমরা সবাই জানি, কিন্তু তারা কেন মরেছিল সেটা কেউ জানে না, কেউ জানতেও চায় না। তিনি ব্যাখ্যা দেন কিভাবে 1959 সাল থেকে সরকার সবসময় একটি নির্দিষ্ট ভাষায় রিপোর্ট লিখেছে। অজানা প্রাকৃতিক শক্তি, ব্যাখ্যাহীন দুর্ঘটনা, বিপর্যয়জনিত মৃত্যু, কিন্তু কোনো কিছুই সরাসরি সত্যের মুখোমুখি হয়নি। মৃতদেহ গভীর অভ্যন্তরীণ আঘাত, কিন্তু বাহ্যিক চিহ্ন নেই। কিছু মৃতদেহে তেজস্ক্রিয়তা, কিন্তু উৎস অজানা। তাঁবু ভেতর থেকে ছেঁড়া, আতঙ্কে নিজেরাই ছেড়েছে। পায়ের ছাপ দৌড়ে নয়, হেঁটে পালানোর। একজনের জিহ্বা নেই, চোখ নেই, রক্তও নেই। আধুনিক ক্যামেরা ফুটেজেও অজ্ঞাত ছায়া ধরা পড়ে। নিকোলাই বলেন, আমি অলৌকিকতায় বিশ্বাস করি না, কিন্তু আমি জানি মানুষ যখন ভয়ের সীমা ছাড়িয়ে যায়, তখন সে নিজের মধ্যেই কিছু জাগিয়ে তোলে। কোলাট সাখাল মানে মৃত্যুর পাহাড়। ওই পাহাড় পুরনো মানসী লোকেরা কাছে নিষিদ্ধ ছিল। তারা বলতো ওখানে রাতে কেউ থাকবে না, কারণ মৃতরা শান্ত নয়। নিকোলাই যখন তার নোটবুক বন্ধ করছিলেন, তখন ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, তাদের হত্যা করা হয়নি, তারা আতঙ্কে নিজেরা মেরে ফেলেছে, কিন্তু ভয়টা ছিল কিসের? আমরা যেটা জানি না, সেটা আমাদের সব সময় খুঁজে পায়। ডায়েটলাভ-পাসের রহস্য আজও অমীমাংসিত, কিন্তু যদি আপনি সেই পাহাড়ে একা রাত কাটান, তাহলে বুঝবেন সব মৃত্যু ব্যাখ্যা দিয়ে মাপা যায় না। কিছু ভয় ব্যাখ্যার বাইরে বেঁচে থাকে, আর তুষারের নিচে যা চাপা পড়ে তা ঘুমায় না, তা শুধু অপেক্ষা করে ফিরে আসার। আপনারা এতক্ষণ শুনছিলেন যে কাহিনী, হ্যাঁ, সেটা শুধু একটা গল্প না। এই ডায়েটলাভ ঘটনা সত্য। যদি বিশ্বাস না হয়, গুগল করে দেখতে পারেন। ভালো থাকবেন, আর মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর জানতে নেই। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সেই পর্যন্ত সাবধানে থাকবেন। ধন্যবাদ।
and subscribe.